জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ২৬। সতর্কবার্তা। এই গল্পে অশ্রাব্য ভাষা, অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে। ১৮ বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয়। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইফান। তার প্যান্ট নাভির বেশ কিছুটা নিচে। সে টেনে প্যান্টটাকে আরেকটু নিচে নামালো। এখন ইফানের প্যান্ট এমন এক পর্যায়ে আছে যে পান থেকে চুন খসলেই খুলে পড়বে। সে এসবে ধার ধারল না, বরং শীষ বাজাতে বাজাতে তার পেশিবহুল বক্ষে হাত বোলাতে লাগলো। তার নজর ড্রেসিং টেবিলের বড় আয়নাটায়। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তার জিম করা বডি। সে নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখছে, সাথে মুখ দিয়ে আইসি উচ্ছ্বাসের শব্দ বের করছে। উফ, শ, আহ। ইরফান নিজের বক্ষ জুড়ে কয়েকবার হাত বুলিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো। অতপর ঘাড়ে হাত বোলাতে বোলাতে আফসোসের স্বরে বলল, শালা নিজের ফিগার দেখে নিজেরই নেশা ধরে যাচ্ছে। ইচ্ছে তো করছে নিজেকেই খেয়ে ফেলি, তবু বালের সেরি আমার হটনেসের কদর বুঝল না। এটুকু বলে আবারও নিজের ফিটনেস দেহে চেপে চেপে হাত বোলাতে লাগলো। এতে তার ফর্সা দেহে আঙুলের চাপ বসে জায়গাটা লালচে বর্ণ ধারণ করছে। তখনই চোখে পড়ল তার বক্ষে গ্রীবাদেশে অনেকগুলো নখের আঁচড়। উক্ত জায়গাগুলোতে হাত বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে ধরছে ইরফান। কখনো কখনো চোখ বন্ধ করে উফ, ইস, আহ উচ্চারণ করছে। তারপর ইরফানের নজরে পড়ে তার কণ্ঠনালীতে কিছুটা রক্ত জমে শুকিয়ে গেছে। ইরফান সেই জায়গাটাতেও আস্তে করে হাত বুলিয়ে দিতে দিতে কয়েকবার বিড়বিড় করলো, ঝাঁঝোয়ালি, ঝাঁঝোয়ালি, ঝাঁঝোয়ালি। পরক্ষণে কি একটা মনে করে তার মেইন পয়েন্ট চেপে ধরে চোখ বন্ধ করে নিয়ে উচ্চারণ করলো, উফ। এদিকে নোহার মুখ থেকে টপ টপ করে দুফোঁটা লালা পড়ে গেল। সেই কখন থেকে দরজার পর্দার আড়াল থেকে ইরফানকে দেখছে নোহা। সে আসলে ইরফানের সাথে দেখা করতে এসেছিল। তারপর রুমের দরজার কাছে আসতেই ইরফানকে এই অবস্থা দেখে তার পা থেমে যায়, আর তখন থেকে হাঁ করে ইরফানের দিকে তাকিয়ে তাকে গিলে খাচ্ছে। নোহার মুখ থেকে লালা পড়তেই মুখ বন্ধ করে খুব কষ্টে শুকনো ঢোক গেলল। এদিকে ইরফান এখনো তার হটনেস নিয়ে পড়ে আছে। দেখা শেষ হলে এবার নিজের রুমে যা শালি। ইরফানের গলা শুনে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলো নোহা। ডার্লিং, তুমি কি করছিলে? নোহার কথা শুনে একটা ভ্রু উছালো ইরফান। সোনায় মালিশ করছিলাম, দায় ছাড়া উত্তর করল সে। ইরফানের কথা কানে তুলল না নোহা। সে ইরফানের খালি গায়ে নজর বুলিয়ে হাত বাড়িয়ে দিল ইরফানের অ্যাডামস অ্যাপলে। তারপর আস্তে আস্তে হাতটা নিচে নামাতে লাগলো। ইরফান সরু চোখ করে নোহার হাতের দিকে তাকালো। যখন নোহার হাতটা বুকের বাঁ পাশে আনলো, তখনই খপ করে হাতটা ধরে নিল। নোহা ঘর থেকে বেরিয়ে এসে একটা ঢোক গিলল। তারপর ইরফানের চোখের দিকে তাকাতেই ইরফান নোহার হাতটা ঝটকা মেরে দূরে সরিয়ে দিল। এখানে হাত রাখার রাইট শুধু আমার বুলবুলেরই আছে। ইরফান এটুকু বলতেই থেমে যায়। অতি পরিচিত মেয়েলি কণ্ঠ শুনে, আর সাওয়াই হাত মারার অধিকার সব মাগিরই আছে, তাই তো? ইরফান আর নোহা দুজনেই দরজার দিকে তাকালো। তাদের চাউনি দেখে আমি চোয়াল শক্ত করে দাঁত বের করে হেসে দিলাম। কি হলো মিস্টার ইরফান চৌধুরী, আনসার মি। নাকি উত্তর নেই আপনার কাছে? আমার কথা বলা শেষ হলেই ইরফান দুহাত মিলিয়ে ধরে নেশালো কণ্ঠে ডাকে, কাম বেবি, আমি এতক্ষণ ধরে তোমার জন্যই ওয়েট করছিলাম। আমি ইরফানের কথা শুনে ওর থেকে চোখ সরিয়ে নোয়ার দিকে তাকালাম। আমার সাথে চোখাচোখি হতেই ঠোঁট গোল করে হাত দিয়ে ফ্লাই কিস দিল। তারপর ইরফানের বাহু জড়িয়ে ধরে নেকামি করে বলে, প্রিটি গার্ল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ডু ইউ নো তোমাকে কাছে না পেয়ে বেবি কতটা লোনলি ফিল করছিল? দ্যাটস ওয়াই আমি একটু কোম্পানি দিতে আসলাম। নোহা বাক্যটা শেষ করে ইরফানের পেশিবহুল বাহুতে শব্দ করে কিস করে দিল। আমি নোহার থেকে চোখ সরিয়ে কিস করা জায়গাটায় ইরফানের বাহুতে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ইরফানের দৃষ্টি প্রথম থেকে আমার উপর ছিল, এখনও আমার উপরই। সেভাবে তাকিয়ে থেকেই এক হাত দিয়ে নোহার মাথায় ধাক্কা মেরে তার থেকে দূরে সরিয়ে দিল। এতে নোহা একটু বিরক্ত বা রাগ করল না, বরং মুখে হাত দিয়ে হাই তুলে ইরফানের বাহুতে হালকা থাপড়ে দিয়ে বলল, ডার্লিং, এনজয় টু নাইট, আমি মাহি হটির কাছে যাচ্ছি। বাক্য শেষ করেই নোহা ইরফানকে চোখ মারল। ইরফান ঠোঁট বাঁকিয়ে নোহার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালো। তারপর নোহা যাওয়ার সময় সে তার কাঁধ দিয়ে আমাকে হালকা ধাক্কা মেরে আবার চোখ মারল। এনজয় সুইটার, টাটা। নোহা হেসে হেসে হেলে দুলে রুম থেকে চলে গেল। আমি ঘাড় বাঁকিয়ে তার প্রস্থান দেখলাম। তারপর সামনে ঘাড় ঘোরাতেই ইরফানের বুকে বাড়ি খাই। ইরফান আমাকে জাপটিয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিল। তারপর এক হাত আমার সরু কোমরে, আরেক হাত আমার চুল ভেদ করে ঘাড়ে। ইরফান তার থুতনি আমার মাথায় ঠেকিয়ে হাঙ্কি টোনে বলে, জান, এতক্ষণ বাইরে কি করছিলে? তোর মতো নষ্টামি।
ইরফান আমার মাথায় চুমু দিচ্ছিল, কিন্তু আমার বাক্যটা শুনেই থেমে গেল। তার এতক্ষণে নরম চেহারা মুহূর্তেই শক্ত হয়ে আসলো। হঠাৎই কোনো পূর্বাভাস না দিয়েই আমাকে দেওয়ালের সাথে ঠাস করে চেপে ধরল। ধাক্কাটা এত জোরে ছিল যে মুহূর্তে মাথাটা ঘুরে উঠল। শুধু মাথা না, পিঠেও সমানভাবে আঘাত লেগেছে। ফলে না চাইতেও ব্যথায় চোখের কোণে পানি জমে উঠল। আমি ব্যথার চোটে চোখ বন্ধ করে ফেলেছি। এদিকে রাগে ফুঁসতে ফুঁসতে ইরফান হুংকার ছাড়ল, বান্দির বাচ্চা, আর একবার এই বাক্য উচ্চারণ করলে গলায় পাড়া মেরে ধরবো। তোর দিকে যে তাকায় তার চোখ উফরে ফেলি আমি, ইরফান চৌধুরী। আর তোর কলিজা কত বড় এই কথা বলিস? আবার মনে করিয়ে দিতে হবে কে আমি। আমার চোখের ঘন কালো পাপড়িগুলো ভিজে উঠেছে। এটা শরীরের ব্যথা নয়, মনের ব্যথাই। ইরফানের শেষ বাক্যটা আবারও আমার হৃদয়ে ঝড় তুলে দিয়েছে। আমি ওকে ঘৃণা করি, ভীষণ রকম ঘৃণা। যার মূল্য তাকে দিতে হবে। আমি জাহানারা। তোমাকে জীবনে এমন এক জায়গায় এনে ফেলবো ইরফান চৌধুরী, পালাবার কোনো পথ খুঁজে পাবে না। আমার শান্ত চেহারা, ভেজা চোখ নজরে পড়তেই ইরফানের হৃদস্পন্দন গতি হারালো। আমার দুই বাহুতে চেপে ধরা হাতও শিথিল হয়ে আসলো। ইরফান নিজের রাগকে কন্ট্রোল করতে চোখ বন্ধ করে নিল। তারপর পরপর কয়েকটা ঢোক গেলে আমার শান্ত চেহারার দিকে তাকালো। মুহূর্তে আমাকে আবার জাপটে ধরে তার নগ্ন বুকে মিশিয়ে নিল। ইরফানের মাত্রা অতিরিক্ত হৃদস্পন্দন আমার কানে আসছে। সে উন্মাদের মতো আমার সারা মুখে, গলায়, ঘাড়ে চুম্বন এঁকে দিতে দিতে হিস হিসালো, কলিজা খুব লেগেছে? ট্রাস্ট মি জান, আমি তোমায় হার্ট করতে চাইনি। ঘড়ির কাঁটা 12:30টার ঘরে। গত 10 মিনিট ধরে আমাকে ইরফান তার বুকের সাথে মিশিয়ে ধরে এলোপাতাড়ি চুমু এঁকে দিচ্ছে। আমি এতক্ষণে একবারও তাকে বাধা দিলাম না। অবশেষে ইরফানই আমাকে ছেড়ে দিল। আমি ওর চোখের মনির দিকে তাকিয়ে রইলাম। সে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, বেইব, এখনো ব্যথা করছে? আমি ইরফানের চোখে চোখ রাখলাম। কিছুক্ষণ তাকে দেখে নিলাম। কপালের ব্যান্ডেজের সাদা গজটা রক্তে লাল হয়ে আছে। আমি কোনো ইঙ্গিত না দিয়ে ইরফানের বাহুতে জোরে কামড়ে ধরলাম, যেখানে একটু আগে নোহা কিস দিয়ে গেছে। আমার হঠাৎ আক্রমণেও ইরফান আমাকে তার থেকে ছাড়ালো না, বরং স্বাভাবিক নয়নে আমার কাণ্ড দেখছে। কিছুক্ষণ পরই আমার কামড়ে ধরা জায়গায় রক্ত বেরিয়ে এসেছে। এটা বুঝতে পেরে ছেড়ে দিই। আবার ইরফানের দিকে তাকাতে দৃষ্টি মিলন হয়। ইরফান ঘাড় বাঁকিয়ে তার রক্তাক্ত হাতের দিকে একবার দৃষ্টি বুলিয়ে মুচকি হেসে দিল। বৃদ্ধাঙ্গুল দিয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা রক্তটা যত্ন নিয়ে মুছে দিল। তারপর আমার দুগাল তার দিকে উঁচিয়ে ধরে কপালে শব্দ করে একটা চুমু এঁকে দিয়ে হাঙ্কি স্বরে হিসিয়ে বলল, জান, রাগ কমেছে? তুমি চাইলে আর একটা কামড় দিতে পারো এখানে। ইরফান এক আঙুল দিয়ে নিজের বুকের বাম পাশে ইশারা করে দেখালো। আমি একবার সেদিকে তাকাই, তারপর ধীরে ধীরে তার বুকের দুপাশে হাত রেখে জোরে ধাক্কা মেরে দিই। ইরফান আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়ে। আমি তাকে ধাক্কা মেরে এক মুহূর্তে সেখানে আর দাঁড়ালাম না। এদিকে আমি ওয়াশরুমে চলে যেতেই ইরফান নিজের দেহে নিচের দিকে চোখ রাখলো। পায়ের সাথে পা বেজে বিপদসীমা নিচে নেমে থাকা ট্রাউজার প্যান্ট খুলে পায়ের গোলারিতে বাধা পেয়ে আটকে আসে। সে নিজের এই অবস্থা দেখে একটু ঢোক গিলল। এতে তার অ্যাডাম স্যাপেল ত্বরান্বিত হলো। এদিকে দরজার পর্দার আড়ালে তখন থেকে লুকিয়ে থাকা নোহা মাথা বের করে বলে উঠল, টুকি, দেখে ফেলেছি। দিয়াবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীতে একটি লাইটার শিপ ভিড়তেই কয়েকজন লোক লাফ দিয়ে মালবাহী ছোট জাহাজটায় উঠে পড়ল। তারপর আরও দুজন লোক নিচ থেকে একটা বিশাল বড় বস্তু ধরতেই আগে উঠে যাওয়া লোকগুলো টেনে তুলে নিল। সকলে উঠতেই লাইটার শিপটা ছেড়ে দিল। লোকগুলো একটা কক্ষে এসে বস্তুটা থেকে বিধ্বস্ত মেয়েটাকে বের করে একপাশে তারা দাঁড়িয়ে পড়ল। এদিকে মেয়েটার সামনের চেয়ারে আরাম করে বসে আছে একজন লোক। মাথায় একটা ক্যাপ লাগানো, ঠোঁটে সিগারেট ধরা। তার দুপাশে কালো পোশাকধারী আরও দুজন সশস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। বসে থাকা লোকটা ভ্রু উঁচিয়ে একবার মেঝেতে পড়ে থাকা মেয়েটাকে দেখে নিল। তারপর ঘাড়ে হাত বুলিয়ে ঠোঁটের সিগারেটটাই শেষ টান দিয়ে পায়ের নিচে ফেলে পিষে দিল। মেয়েটার দায়িত্বে কারা কারা ছিল? লোকটার মুখটা এখনো ক্যাপের আড়ালে, শুধু ঠোঁটগুলো দৃশ্যমান। হিমশীতল কণ্ঠে সকলে কেঁপে উঠল। দাঁড়িয়ে থাকা দুজন গার্ড বাইরে থেকে ওই মাতাল চারজনকে নিয়ে আসলো। সামনে বসে থাকা লোকটা উঠে দাঁড়িয়ে তাদের দিকে এগিয়ে এগিয়ে বলল, আমি কি না করেছিলাম মেয়েটাকে টাচ করার জন্য। শান্ত কণ্ঠে হুমকি ছাড়ল লোকটা। চারজনের মধ্যে একজন কাঁপা কাঁপা গলায় বলল, বস, আসলে। বাকি কথা শেষ হওয়ার আগেই পরপর গুলির আওয়াজ আসে। তৎক্ষণাৎ লোকটা গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। সকলে একবার রক্তাক্ত দেহটাকে দেখে কাঁপা কাঁপা শরীরে সামনের লোকটার দিকে তাকালো। লোকটার ঠোঁটে পৈশাসিক হাসি ফুটে উঠেছে। লোকটার হাতের গানটা থেকে এখনো
বারুদের ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। লোকটা বন্দুকটাকে ঠোঁটের কাছে এনে ফু দিয়ে ধোঁয়াটা বাতাসের সাথে মিশিয়ে দিল। সকালে এখনো ভয়ে ভয়ে লোকটার কর্মকাণ্ড দেখছে। তৎক্ষণাৎ কোনো পূর্বাভাস না দিয়ে আরেকজন মাতালের কপালের মাঝ বরাবর শুট করে দিল। ওই লোকটাও চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে, তারপর ছটপট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। আমার কথা না শোনার ফল কি হতে পারে জানতি না? বাকি দুজন লোকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বাক্যটা বলে সকলের ভয়ার্ত চেহারা দেখে পুরো হাসলো। অতঃপর আবার বলতে আরম্ভ করলো, এটাই শেষবার বলছি। আমার কথার বাইরে গেলে তোদের কলিজা ছিঁড়ে ফেলবো, বুঝতে পেরেছিস? সকলে একসাথে উপনিস মাথা ঝাঁকাতে লাগলো। লোকটার হাসিটা আরো চওড়া হলো। তারপর ইশারা করে বাকি দুজনকে আর লাশ দুটোকে এখান থেকে নিয়ে যেতে। তৎক্ষণাৎ দুটো গার্ড তাদেরকে রুম থেকে নিয়ে বেরিয়ে গেল। লোকটা মেঝেতে পড়ে থাকা মেয়েটাকে একবার চোখে দেখে আবার চেয়ারে গিয়ে বসলো। অতঃপর ঠোঁটে আর একটা সিগারেট জ্বালিয়ে সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা গার্ডদের বলল, মেয়েটাকে ভালো ট্রিটমেন্ট দাও যাতে মিয়ানমার পৌঁছানোর আগে সুস্থ হয়ে ওঠে। বস, বাকি মেয়েদেরকে কি বর্ডার দিয়ে নিয়ে যাব নাকি নদীপথে? মেয়েদের নিয়ে ভুলেও স্থলপথে উঠবে না। বুড়িগঙ্গা, মেঘনা, নাফ নদী দিয়ে একেবারে মিয়ানমার পৌঁছে সেখানেই ক্লায়েন্টদের হাতে তুলে দিবে। মনে রাখবে, সিআইডি টিম কুত্তার মতো আমাদের পিছে পড়ে আছে। একবার ধরতে পারলে সব শেষ। জি বস। সামনের গার্ড দুটো বেরিয়ে যেতেই লোকটা সিগারেটে আরেকটা টান দিল। পরপরই ফোন কল বেজে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা একটা গার্ড ফোনটা চেয়ারে বসে থাকা লোকটার হাতে দিল। ফোনটার স্ক্রিনে ইমরান সেভ করে রাখা নাম্বারটা দেখে বিরক্তিতে চোখ কুঁচকালো। তারপর সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছেড়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে ঝটপট উত্তর করলো ইমরান। আরে ভাই, রেস্টুরেন্টে আমাদের ফেলে কোথায় গায়েব হয়ে গেলি? আমার একটা দরকারি কাজ ছিল, তাই তোদের না জানিয়ে বেরিয়ে পড়তে হয়েছে। মাহিনের কথায় বিরক্তিতে ইমরান বলল, এতই যখন দরকারি কাজ ছিল তাহলে আমাকে বাসা থেকে রাত বিরেতে বাইরে নিয়ে আসলি কেন? তোর না হয় বউ নাই, আমার তো একটা ফুলটুসি বউ আছে নাকি? এরই মাঝে টুটটুট করে কলটা কেটে গেল। মাহিনের এমন কাজে বেশ বিরক্ত হলো ইমরান। সে কখন থেকে ইমরান আর মাহিনের বন্ধুরা রেস্টুরেন্টে অপেক্ষা করছে মাহিনের জন্য। ইমরান ফোনটা পকেটে ঢুকিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বাকিদের জানালো, মাহিন আর আসবে না। ইমরান গাড়িতে উঠতে উঠতে চাপার রাগ নিয়ে বলতে লাগলো, ধুর ধুর ধুর, এতক্ষণে বউয়ের সাথে প্রেম করে ঘুমিয়ে পড়তাম, শালা সব আমাকে বেককল পাইছে। রাত 1টা। চৌধুরী বাড়ির সকলে গভীর ঘুমে বিভোর। লিভিং রুম সহ পুরো ম্যানশন অন্ধকারাচ্ছন্ন। ইমরান গাড়ি পার্কিং প্লটে রেখে এসে বাড়ির মেইন ডোর খুলল। ভেতরে সব অন্ধকারে ছেয়ে আছে। বিরক্তিতে নাক সিটকালো ইমরান। তারপর আবার সদর দরজা লাগালো বিড়বিড় করতে করতে, ধুর ধুর, আজকেও বউটাকে একটু আদর করতে পারবো না, এই জীবনটাই তেজপাতা। ইরফান আর পঙ্কির অ্যাক্সিডেন্ট হওয়ায় পারিবারিক বিজনেস তাকে আর ইরহাম চৌধুরীকেই সামলাতে হচ্ছে। সাথে ইকবাল চৌধুরীর রাজনৈতিক কাজেও তাকে সামলাতে হয়। যেহেতু ইরফান নেই তাই সব কাজ একা সামলাতে হচ্ছে। এই ব্যস্ততার মধ্যে পলিকে একদমই সময় দিতে পারে না ইমরান। এই নিয়ে পলি কদিন ধরে মন খারাপ করে রেখেছে, অথচ মুখ ফুটে কখনো কিছু বলে না ইমরানকে। ইমরান তার প্রেয়সীর চেহারা দেখেই বোঝা যায় তার মনের কথা। এদিকে ইমরান সদর দরজা লাগিয়ে দিল। এখন আর লাইট জ্বালানোর প্রয়োজন মনে করলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে কয়েক পা এগোতেই পেছন থেকে কেউ একটা জাপটে ধরল। ইমরান চেঁচিয়ে উঠল, এই কে, কে রে, চোর চোর। তখনই ইমরানের কানে আসলো একটা মেয়েলি কণ্ঠ, মাহি বেবি আমি। কণ্ঠ শুনে বুঝতে বাকি রয় না এটা কে। ইমরান দাঁত কিরমির করে তার কোমর থেকে নোহার পেঁচিয়ে রাখা হাত সরাতে সরাতে বলল, ওরে পাগলি, আমাকে ছাড় রে, আমি তোর মাহি বেবি টেবি না, এবার ছেড়ে দে আমার বাপ। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 3টে এসে থামলো। আমি কম্বল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছি। হঠাৎ তলপেটের শেষাংশে কোনো বস্তুর নড়াচড়ায় ঘুম হালকা কাঁচা হয়ে আসলো। এখনো কারো হাতের বিচরণ আমার তলপেটের শেষাংশে। এতে ভীষণ নেগেটিভ ফিল হচ্ছে। আমি ঘুমের মাঝেই মুচড়ামুচড়ি করছি। তখনই কেউ একজন আমার সাথে আরো ঘনিষ্ঠ হলো। ঘাড়ে কারো তপ্তশ্বাস পড়ছে। আমি ঘুমের ঘরে বিরক্তিকর আওয়াজ বের করছি, বুলবুলি, চলো কিছুক্ষণ সেক্স করি। ইরফান আমার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে হাঙ্কি স্বরে হিসিয়ে বাক্যটা বলে। এদিকে আমার ঘুম ভেঙে গেছে ওর লাগামহীন কথা শুনে। আমি হালকা পিটপিট করে চোখ খুললাম। এখনো ইরফান কানে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, তো হাত দিয়ে তলপেটে জোরে জোরে চাপ প্রয়োগ করছে। ঘুমানোর পর থেকে কতবার যে কাঁচা ঘুম ভেঙে গেছে ওর এসব কারণে তার কোনো হিসাব নেই। এখন আর চোখ খুলেও রাখতে পারছি না ঠিক মতো। আমি রাগে শক্ত হাতে পেটিকোটের ভেতর থেকে ওর হাতটা টান মেরে বের করে দিয়ে আবার চোখ বুঝলাম। বিষয়টি একটু ভালো লাগেনি ইরফানের, তাই বাহুতে শক্ত টান মেরে তার দিকে ঘুরিয়ে দিল আমাকে। আমি তপ্তশ্বাস ফেলে শান্ত গলায় বললাম, কি সমস্যা, এভাবে টানাটানি করছেন কেন?
ইরফান আমার ব্লাউজের দুটো বোতাম টেনে টুনে খুলে সেখানে মুখ ডোবালো। অতঃপর তার সাথে আমাকে আরেকটু চেপে ধরে মাদকীয় হাঙ্কি স্বরে ফিসফিস করে বলল, হরমোনে নাড়া দিচ্ছে বুলবুলি।